আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমরা রাখতাম। এটা আমাদের পারিবারিক সবার। কত শত ভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগেই কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তো আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার দিয়েছে না হেলিকপ্টারে পানি। হাসিনা থাকলে আমাকে একটা হেলিকপ্টার দিয়ে এলো, আমাকে রুমগুলো বাঁচাতে, তাই না? বাঁচাতে না, এতগুলো রুম করতো, এটা 2000 রুম করছে। অন্তত 50টা রুম পুরো সাথে সাথে কি আমাকে এগুলো ব্যবস্থা করতো। এক লকার খালি পাটের ব্যাগের, আরেক লকার ভরা স্বর্ণ। বিষয়টা কেমন না? শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই 832 ভরি গহনা রাখতে পারতেন। কিন্তু কি বোকা ভাবুন তিনি! এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি 832 ভরি গহনা গণভবনে না রেখে, সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন। তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন, কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার, একটি ঐতিহাসিক পরিবার, এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু ডক্টর ইউনূসের এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর। কিন্তু যেসব প্রশ্ন এই গহনা কাণ্ডে উঠছে সেগুলো নিয়ে একটু কথা বলি, চলুন। জুলাই সন্ত্রাসীদের মারণঘাতী আক্রমণের মুখে সামরিক বিমানে করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছে দীর্ঘ 15 মাস আগে। তারপর থেকেই তো একের পর এক গল্প আমরা শুনছি যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু দেশের ভেতরের ব্যাংকগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি। কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে। এই ধরুন, এখনকার যে কোনো উপদেষ্টা, ছাত্রনেতা, যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন, কোটি কোটির উপরে ছাড়া কথা নেই, এটা নিশ্চিত। যদিও কারো কারো 15 মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না, কিন্তু তাদের কথা আলাদা। শেখ হাসিনা তো তাদের মতো নন। তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা, নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা। শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে, সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2024 সালের 5 আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো, না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে, হাঁস, মুরগি, মাছ, শাক যা পেয়েছে সব লুট করেছে, তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। কোন স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি। মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল, কই গেল সেগুলো? যদিও ডেইলি স্টারের সাংবাদিক সেখানে গিয়ে সোনার চেয়েও দামি সব অনুসন্ধানী সাংবাদিকতার নজির হিসাবে আবিষ্কার করেছেন গোয়েন্দা নির্দেশনা, গোয়েন্দা রিপোর্ট। আচ্ছা, গণভবন যেভাবে লুট হবে শেখ হাসিনা জানতেন, না হলে তিনি কেন 832 ভরি সোনাদানা নিয়ে ব্যাংকের লকারে রাখবেন বলুন তো? আচ্ছা, ঘটনাটা একটু জেনে আসি যে মানে বিস্তারিত কি হয়েছে, তারপর বিশ্লেষণ আর প্রশ্ন করি, ঠিক আছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এটা কিন্তু ঘটার 24 ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই 24 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.67 ভরি অথবা 9707.16 গ্রাম অথবা ধরুন 9.7 কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পরদিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে।
অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয়। দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা, এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে, এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। দুদক মহাপরিচালক জানান, পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় 4923.60 গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়, আরেকটিতে পাওয়া যায় 4783.56 গ্রাম স্বর্ণালংকার। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালংকার গুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকী, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির। দুদকের মহাপরিচালক বলেন, ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে। স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে। এই হচ্ছে গিয়ে খবর। এবার আসেন একটু বিশ্লেষণা যাই, কিছু প্রশ্ন করা যাক। আজ থেকে প্রায় 2 মাস আগে মানে 17ই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার দুটি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে 1996 সালের পরে তিনি আর এই লকার দুটো কখনো খুলেননি, কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে না, তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত, অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না, যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি। 5ই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11ই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে। সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো 551 এবং 553। এর আগে 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। এনবিআর এর সূত্রে জানা গেছে পূবালী ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে 12 লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে 44 লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে গত 19শে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে 2 মাস হয়ে গেছে। শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন, তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে, কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনূস সরকার সেসবও বের করে ফেলেছে। অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেনি, এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকায় 832 ভরি সোনা বের হয়ে আসলো, যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না। কি তেলেসমাতি ব্যাপার বলুন। 8 মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং 2 মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না। খুলতে হলো তখন যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে। নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে। ব্রাভো! এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো। দুঃখজনক হলো ইউনূস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর। এটা যে কত বড় কলঙ্ক ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য, মানে কে জানে ইউনূসের মৃত্যু শেখ হাসিনার কারণে হয় কিনা। 9/14/23 ইঞ্চি লকারে 832 ভরি বা প্রায় 10 কেজি অলংকার কি করে থাকে তা একটা প্রশ্ন। তার উপর প্রদর্শিত অলংকারের বেশ কয়েকটিতে পুঁথি পাথর আছে, কেবলমাত্র বার বানিয়ে রাখা সম্ভব। বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। আইন মতে প্রতিটি লকারের জন্য 2টি করে চাবি থাকে। একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে,
অন্যটি ব্যাংকারের কাছে। লকার খুলতে হলে দুজনের চাবি লাগবে। শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে। সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরেন্ডাম পাস করাতে হয়। এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে তো বোঝা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা তো দেশে নেই। তাহলে চাবিটা কে বানালো? চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন, তাই না? একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করা সোনা শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা। অর্থাৎ বিগত 3টি নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না, এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে। শেখ হাসিনা বলেছেন তিনি এসব হলফনামায় দিয়েছেন, জাকাত দিয়েছেন। শুধু তাই না, এই যে স্বর্ণের দাম ধরে জাকাতও দেওয়া হয়েছে এবং তার হলফনামা এগুলো আছে। একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর। যেসব সম্পদ পাওয়া গিয়েছিল তা নিয়ে সে সময়কার পত্র পত্রিকায় ফলাও করে খবর ছাপা হয়েছিল। সোনার মুকুট পাওয়া গেছে, হেন তেন নানা কিছু। ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্রবধূর 4 ভরি ওজনের টায়রা থাকবে কেন? ওসব তো থাকবে আমলা, পুলিশ, ব্যবসায়ী, কর্মকর্তাদের বাড়িতে, অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে। অথচ এই শহরের অন্তত 50 লক্ষ মানুষের বাড়িতে এমন 500-1000 ভরি সোনার অলংকার আকসার দেখা যাচ্ছে, যা আছে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণভাবে কামব্যাক করেছেন, আর দেশের ভেতরের মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না। তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নাই ডক্টর ইউনূসের কাছে। মানুষকে গয়নার হিসেব দিয়ে উত্তেজিত করে তোলো, কিন্তু মানুষ তো আর 2024-এর জুলাইয়ের সেই মানুষ নেই। মানুষ বদলে গেছে। 15 মাস ধরে এই মানুষকেই ডক্টর ইউনূস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন, সেটা তিনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না। কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম যান না। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে কুপকাত করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সেধিয়ে যান। 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবার খবরটা পড়ি। তিনি কি বলেছেন? দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার 16 মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত 2টি লকার থেকে 832 ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। 26 নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোনো স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই। যেহেতু ওরা বলছে আমার, তাহলে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক। এদিকে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এরপরই রাত 10টার পর গণমাধ্যমে NBR কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে। তারা জানান শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি গয়না পাওয়া গেছে। এত দীর্ঘ সময় নিয়ে শেখ হাসিনার আইনজীবীকে না রেখেই লকার খোলা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন শেখ হাসিনার কোনো আইনজীবীকেও উপস্থিত না রেখেই ব্যাংকের লকার খোলা আইন বিরুদ্ধ। আবার যে সময় কড়াইল বস্তি নিয়ে সাধারণ মানুষকে উচ্ছেদ করে হাইটেক পার্ক করার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তারপর মাঝরাতে লকার খোলার তথ্য যখন NBR দেয়, সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে, সেটা এখন ঠিক করেননি তিনি। হয়তো তর্কের খাতিরে যদি ধরেও নেই যে লকারে কিছু গয়না পাওয়া গেছে, দুদকই বলছে এগুলোর মালিকানা একা শেখ হাসিনার নয়। এইসব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে, তা বঙ্গবন্ধুর কন্যাদ্বয় এবং তাদের কন্যা, তাদের পুত্রবধূদের যদি হয়ে থাকে, তাহলে এবার আপনারাই ভাগযোগ করুন ভাইয়েরা, কাকে কত ভরি দেবেন। না হলে এক কাজ করুন, যেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ, সেগুলো রেখে বাকিগুলো ডক্টর ইউনূস নিজে পড়তে পারেন কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জনকে উপহার। বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল, যাচ্ছে তাই করবেন উনি সেসব গয়না নিয়ে, তাই না? ঠেকায় কে বলুন? দেশের 2টি বন্দর দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেলেও চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বা NCT নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার।
বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত। আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে। 4 ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ। অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিআর ক্যাম্পেইন। সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কালগল্প। আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে কড়া অভিযোগ, আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান যুক্তি। কথায় কথায় আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনূস গত সরকারের উদ্যোগকেই এগিয়ে নিচ্ছেন। দেশের অর্থনীতি প্রায় 15 মাসে তলানিতে গিয়ে ঠেকলেও সরকার সমর্থকদের বিকার নেই, বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা। বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে। প্রশ্ন হলো, সরকার সমর্থকেরা যেখানে দেশের 17 কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন, সেখানে দেশের মানুষকে কেন 15 মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে? এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে? অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার, এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছেন নিজেদের ভল্টে? আমাদের অনুসন্ধান বলছে যে 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস গোপন চুক্তি করেছেন। তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে। এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। বিনিময়ে দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির 90% বেশি হ্যান্ডেল করে। এই বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্ধক দিতে চাইছে, আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা। অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, চলুন প্রথমে সেই তালিকাটি দেখে আসি। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। প্রতিষ্ঠানটি প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তির পরপরই বাংলাদেশ 250 কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে 22 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের কাছে। তারা প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে এবং 18 কোটি টাকা সাইনিং মানি দেবে। অধ্যাপক ইউনূসের পিআর টিম দাবি করছে গত 12 বছরে এই টার্মিনাল প্রায় 300 কোটি টাকা লোকসান করেছিল। মেডলকের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে, যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এটি মোট কন্টেইনারের 44% সামলায়। এটি বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড নামের দেশীয় প্রতিষ্ঠান দ্বারা 17 বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। 2022-23 অর্থ বছরে এটি থেকে বন্দরের লাভ হয়েছে 574 কোটি টাকা। কিন্তু এই লাভজনক টার্মিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছে। হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালে আওয়ামী লীগ সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতার স্মারক সই হয়। তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে। দেশের অন্য আরো কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকারের মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো। এতে করে প্রশ্ন উঠেছে, দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার?
আবার চুক্তি করার ক্ষেত্রে প্রচন্ড গোপনীয়তা তৈরি করছে সন্দেহ। রেলিস্টার এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা। সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তত 5টি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ, কয়েকটি বাম রাজনৈতিক দল, জামায়াত ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন? কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে? আমাদের বিশ্লেষণের প্রধান কারণ 3টি: গোপনীয়তা, দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়েও বিতর্ক চলছে। দর্শক, ইতিমধ্যে 2টি চুক্তি সইয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি। সবগুলোর ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত দেখানো হয়েছে। রেলিস্টার বলছে, লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয়। এই প্রক্রিয়ায় অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন, কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির দলিল জনসম্মুখে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে তিনি এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন লালদিয়া কন্টেইনার টার্মিনাল চুক্তিটি একটি কনসেশন চুক্তি। এ ধরনের কনসেশন চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে 2 পক্ষের উপর। ভারত সরকার দেশের কনসেশন চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করে রেখেছে। ভারতের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে অবকাঠামো খাতের উন্নয়নে 220টি কনসেশন চুক্তিপত্র দেয়া আছে, যেখানে বন্দর নিয়ে রয়েছে 22টি। সমালোচকরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের চুক্তির জন্য এই তাড়াহুড়োকে অস্বাভাবিক বলা হচ্ছে। লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি হয় ঝড়ের গতিতে, ছিল না আইন বা নিয়মের বালাই। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, পুরো সময় কঠোর গোপনীয়তা বজায় রাখে সরকার। এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্যের সংখ্যাগত সংকটের মতো ঘটনাও ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে 2টি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করে। দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানতেন না। বন্দর আর টার্মিনাল নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো এত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু যেখানে জড়িয়ে আছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর পরিচালনাকে সাধারণ কোনো বিনিয়োগ হিসেবে দেখা হয় না। ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থার হাতে নিউমোরিং টার্মিনাল দেয়া হলে তা জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে 17 বছর ধরে সফল ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। এটি নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে। বছরের রাজস্ব আয় হচ্ছে 1000 কোটি টাকার বেশি। এরপরও সেটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন তুলেছে, নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়ো করে একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে এত বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। কারণ অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যক্রম চালাবে। সংবিধানের 106 ধারার অধীনে সুপ্রিম কোর্টের অভিমত এমনটাই ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন। এ মামলায় 4 ডিসেম্বর রায় দিবে হাইকোর্ট। অবশ্য সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান না থাকা সত্ত্বেও
অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা ও যুক্তি দেখিয়েছেন। তার দাবি, নির্বাচিত সরকার যাই করতে পারে অন্তর্বর্তী সরকারও তাই করতে পারে। তবে সম্প্রতি সরকার এসব অদ্ভুত যুক্তিতে কাজ হচ্ছে না দেখে সরকার সমর্থকরা অনলাইনে নতুন নতুন বেশ কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন। সরকারের মিত্র এবং সমর্থকেরা হাজির করছেন বাংলাদেশকে বিশ্ব সেরা বানিয়ে ফেলার গালগল্প। আবার কেউ কেউ তুলে ধরছেন এমন সব যুক্তি যাতে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের প্রাথমিক উদ্যোগকে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিয়মিত সমালোচকরাও এখন যুক্তি হিসেবে তুলে ধরছেন 2019 সালে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারকের কথা। সরকারি কিছু সমর্থক দাবি করছেন নির্বাচিত সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন, কারণ তারা বন্দর রক্ষা সিন্ডিকেট বা মাফিয়া চক্রের হাতে জিম্মি থাকে। তাই এমন কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকারই নিতে পারে। সরকার বলছে বিদেশি অপারেটর আনলে দেশের লাভ হবে, এতে দক্ষতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে আর বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু যাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বহির্বিশ্বে তাদের ট্র্যাক রেকর্ড কি বলছে চলুন দেখে আসি। কাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলোকে? এপিএম টার্মিনালস বিশ্বের 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করে। এটি বিশ্বের শীর্ষতম অপারেটরদের মধ্যে গণ্য। তবে এর বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। 2016 সালে গুয়েতেমালায় একটি ঘুষ কাণ্ডে জড়িয়ে এই কোম্পানিকে $60 মিলিয়ন জরিমানা বা সেটেলমেন্ট ফি দিতে হয়েছিল। এনসিটি টার্মিনালের দায়িত্ব পেতে চলা ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে উল্লেখযোগ্য বিতর্ক আছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে 2006 সালে ডিপি ওয়ার্ল্ডের সাথে 30 বছরের কনসেশন চুক্তি হয়, কিন্তু 2018 সালে জিবুতি সরকার সেই চুক্তি বাতিল করে। জিবুতি সরকারের অভিযোগ ছিল ডিপি ওয়ার্ল্ড এমন একটি চুক্তি করেছিল যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং কোম্পানিটি মনোপলি তৈরি করেছিল। চুক্তি বাতিলের পর ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এবং আদালত জিবুতি সরকারকে $533 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এই উদাহরণ মনে করিয়ে দেয় দুর্বল চুক্তির কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে বিরোধ হলে বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। ডিপি ওয়ার্ল্ড সহ আরব আমিরাতের সংস্থাগুলোর বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে শ্রমিক অধিকার লঙ্ঘন এবং পরিবেশগত উদ্বেগের অভিযোগ উঠেছে। এমনকি 80টিরও বেশি দেশে ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্যাংশন আরোপের ডাক হয়েছে। পানগাঁও টার্মিনালের দায়িত্ব পাওয়া মেডলক হলো এমএসসি গ্রুপের শাখা। ইউরোপীয় পার্লামেন্টের নথি অনুযায়ী 2016 সালে তুরস্কের শ্রমিক ইউনিয়ন গড়ার চেষ্টা করায় মেডলক 130 শ্রমিককে বরখাস্ত করেছিল এবং নিরাপত্তা বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করা হয়েছিল। শ্রমিক অধিকার সংক্রান্ত এই ঘটনাটি উদ্বেগের জন্ম দিতে পারে। সারসংক্ষেপে এসব কোম্পানিকে গ্লোবাল বেস্ট বলা হলেও তাদের ইতিহাস দেখলে বোঝা যায় লাভ যেমন আছে তেমনি ঘুষ, ক্ষতিপূরণ এবং শ্রম নীতির প্রশ্ন আছে। এসব বিতর্ক আর ভবিষ্যৎ বিপদের আশঙ্কার মধ্যে সরকার দেখাচ্ছে স্বপ্ন, বলছে গাড়িটা বাংলাদেশের, ড্রাইভারটা বিদেশি। কিন্তু দর্শক, 30 বছরের জন্য আপনার লাভজনক গাড়িটা যদি এমন একজন ড্রাইভারের হাতে তুলে দেন যার নামে ঘুষ, চুক্তি লঙ্ঘন এবং শ্রমিক নিপীড়নের অভিযোগ আছে, এবং ড্রাইভার যদি আপনাকে অর্ধেক মাইলেজ গোপন রাখতে বলে, তাহলে আপনি কি নিশ্চিন্তে থাকতে পারবেন? জিবুতির ক্ষেত্রে যেমনটা দেখা গেছে, ভুল চুক্তি হলে ক্ষতিপূরণ বাবদ অর্ধেক মাইলেজ নয় বরং পুরো ট্যাঙ্কটাই খালি হয়ে যেতে পারে। সরকার সমর্থকরা বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে সাবেক সরকারের জয়গান গাইতেও ছাড়ছে না। কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকার নিতে পারে এমন বার্তাও তারা দিচ্ছেন। প্রশ্ন হলো, চট্টগ্রাম বন্দর হস্তান্তর হয়ে গেলে কি বাংলাদেশের সব দুরূহ সমস্যার সমাধান হয়ে যাবে? যদি সেটি না হয়ে থাকে তাহলে সরকার সমর্থকদের ফর্মুলা অনুসারে দেশের জন্য অনির্বাচিত সরকার থাকাই সবচেয়ে ভালো। মানে তারা প্রফেসর ইউনূসকে আরো 5 বছর, 10 বছর কিংবা 50 বছর চান। বন্দরকে সামনে রেখে এমন পিআর ক্যাম্পেইনের মাধ্যমে কি সেই প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে।